আচ্ছা, যাদের অ্যাডোবি ফটোশপ নাই শুরুতেই ওটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কোন জায়গাতে ডাউনলোড করবেন? getintoPC.com, getintoPC.com এ যাবেন, দেন ওইখানে সার্চ দিবেন, একটা সার্চ দিবেন অ্যাডোবি ফটোশপ লিখে। হ্যাঁ, দেখেন ওইখানে আসছে 2021 এরটাও চলে আসছে। তো আমি বেসিক্যালি ওইটা ইউজ করি, ওইটা ডাউনলোড করে ওইটা ইনস্টল করছিলাম। ওইটা ইজিলি ইনস্টল হয় কোনো ঝামেলা ছাড়াই। ওইটা যদি ইনস্টল করেন তাহলে ওইটাই কাজ করবে, ওইটাই এনাফ। আর মোটামুটি সম্পূর্ণ ফিচারগুলো কিন্তু ওইটাতে আছে, সিসি 2020 ওইটাতে। দেখেন একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এই যে ডাউনলোড ফাইলটা, ফোল্ডারটা ওইখানে আর কি হবে। ডাউনলোড ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে, দেন এটা যখন আনজিপ করতে যাবেন তখন একটা পাসওয়ার্ড চাইবে, ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন 1 2 3। দেন এর ভিতর থেকে ফটোশপটা ইনস্টল করে নেবেন। তো কিভাবে ইনস্টল করবেন যদি কেউ না জানেন, ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন যে কিভাবে হাউ টু ইনস্টল ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। তাইলে আপনি এটা ইনস্টল করতে পারবেন, সমস্যা। আমার যেহেতু ইনস্টল করা আছে অলরেডি, আমি আর দেখালাম না, এটা ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন। তো ওই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি একটু, যদি কারো সেভ করার দরকার পড়ে সেভ করে নিতে পারেন। আচ্ছা, তো আমরা ফাইলটা ফটোশপ দিয়ে ওপেন করি। আমরা যে ফাইলটা কনভার্ট করব ওইটা ফটোশপ দিয়ে ওপেন করলাম। তাইলে আমাদের মাপ, যুগ, কালার পিক সম্পূর্ণ সবকিছু করতে আমাদের সহজ হবে, বুঝতে পারছেন? দেখেন একদম পিক্সেল বাই পিক্সেল আমরা ওইখানে দেখতে পাচ্ছি। ওই যে ডট দেখেন, ওইটা হচ্ছে এক একটা পিক্সেল, ঠিক আছে? কেউ কথা বলতেছেন? নয়েজ হচ্ছে না, কথাটা ক্লিয়ার আসতেছে না। জনি জনি ভাই, আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, যাদের কনফিগার কম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, 32 বিটের জন্য একটা কাজ করি, যাদের কনফিগার কম আছে সাধারণত তারা CS6টা ইনস্টল করে নেবেন, ইজিলি ইনস্টল করতে পারবেন CS6টা। আমি কোন জায়গায় যেন দিচ্ছিলাম CS6টা, একটু দেখি। না, ওইখানে নাই। হ্যাঁ, CS6 এক্সটেন্ড ভার্সনটা আছে ওইটা। আচ্ছা, আমি একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওইখান থেকে ডাউনলোড করে এক্সটেন্ড ভার্সনটা ইউজ করে নেবেন। অ্যাকচুয়ালি ওয়েবের কাজে একদম হাই কি লাগবে যে ওই যে ফটোশপ একদম কোয়ালিটিফুল ফটোশপটা লাগতে হবে বা ওইরকম কিছু না। মোটামুটি ফটোশপ ওপেন করে যদি আপনি ওই জিনিসগুলো পান, ওই যে মুভ টুল, তারপরে ক্রপ, তারপর আই ড্রপার, ওই জিনিসগুলো যদি পান তাহলে এনাফ, আর কিছু লাগবে না। আমি এটা দিচ্ছি, CS6 আপনাদের দিচ্ছি, তো এটার আচ্ছা ড্রাইভে আছে আমার হয়তো। ওই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নিন। না, ক্লাসরুমে দিই, ক্লাসরুমে দিতে হবে। স্যার আমার হোমওয়ার্কটা আপলোড করে দিয়েছি স্যার। স্যার এটার মধ্যে তো মনে হয় না সব ফিচারগুলো আছে স্যার। এখানে থেকে মাত্র 95 এমবি, আর এটা পিএসটা দেখলাম যে 1.4 জিবি। কোনটা কোনটা? ওইটাতে ওইটাতে নাকি? সিসিটা মনে হয়
মনে হয় প্রায় 1.5 জিবির মতো। হ্যাঁ CS6 টা তার মাত্র 95 এমবি স্যার। ওইটা তো এক্সটেন্ড ভার্সন না, আপনি পাবেন ডেফিনেটলি পাবেন। আমি অনেক দিন কাজ করছি ওইটা দিয়ে। ওইটার কথা বলতেছেন নাকি? ওইটা ফটোশপ, অ্যাডোবি ফটোশপ CS6 এক্সটেন্ড ভার্সন, ঠিক আছে? ওইটা ইনস্টল করে যাদের কনফিগার কম অ্যাকচুয়ালি, কোরাই 3 নিচে আছে অথবা 4 GB র্যামের নিচে আছে, তারা ওই এক্সটেন্ড ভার্সনটা ইনস্টল করে নেবেন, যদি কাজ করতে সুবিধা হবে। যাদের 4 GB এবং কোরাই 3 নিচে কনফিগার আছে, তারা যদি ওইটা ইনস্টল করেন অ্যাডোবি ফটোশপ CC, তাইলে কিন্তু এটা প্রবলেম হবে, কম্পিউটার স্লো স্যার হয়ে যাবে কাজ জনি ভাই কিছু বলছেন? স্যার আমার কাছে CS6 তাহলে শেয়ার করে দিন সবার সাথে, ঠিক আছে? আমি কি ড্রাইভে আপলোড করে দিয়ে দিব? হ্যাঁ, ড্রাইভে আপলোড করে ওই যে ক্লাসরুমে স্ট্রিমে দিয়ে দেন, যাদের প্রয়োজন হবে তা ইনস্টল করে নেবে। আর কেউ কিছু বলছেন? তাহমির হাসান। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা ফটোশপ দিয়ে আমাদের ডিজাইনটা ওপেন করে নিলাম, ওয়েব টেমপ্লেট যেটা দিয়েছিলাম লাস্ট ক্লাসে, ওইটা ওপেন করে নিলাম। তো এখন আমরা কাজ শুরু করব। কিভাবে কাজ শুরু করব? কাজ শুরু করার আগে কোনো প্রিপারেশন আছে কিনা ওই জিনিসটা একটু বুঝি। তো আমরা যখন একটা টেমপ্লেট শুরু করব কাজ কনভার্ট করা অথবা HTML করা, শুরুতে কিছু জিনিস আমাদের বোঝার বিষয় যদি আছে, তো ওই জিনিসগুলো কিছু রিসার্চ করে, ওই টেমপ্লেটটা একটু রিসার্চ করে দেন কাজটা শুরু করাটাই বেটার। কারণ যদি আপনি প্রথমে টেমপ্লেটটা সম্পর্কে একটু ধারণা না নেন, তাহলে কিন্তু পরবর্তীতে কাজ করতে গেলে দেখবেন অনেক হ্যাসেল করতে হবে, যে প্রথমে একটা কোডিং করবেন, দেন ওইটা আবার ওইটা রিমুভ করতে হবে, দেন আবার করবেন, এরকম। ধরুন প্রথম ওইটা করছেন, দেন নিচে গিয়ে আবার সেম হয়ে যাচ্ছে ক্লাস নেম বা অনেক কিছু, অনেক প্রবলেম হতে পারে আর কি। তো সেজন্য যেটা করবেন, শুরুতেই ওই টেমপ্লেটটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিন, ঠিক আছে? ওই টেমপ্লেটটা কিভাবে করতে পারেন, কিভাবে সহজ, কোন ওয়েতে করলে সহজ হবে, দ্রুত কাজটা কমপ্লিট হবে, ওই জিনিসটা একটু প্রথমেই বুঝে নেবেন, দেন কাজটা শুরু করবেন, কনভার্ট করা শুরু করবেন, ঠিক আছে? তো এখানে বোঝার কি আছে, এখানে বোঝার হচ্ছে কোন ফন্ট ইউজ করা হয়েছে, কোন কালার ইউজ করা হয়েছে, তারপরে টেমপ্লেটটা কোন টাইপের টেমপ্লেট, ঠিক আছে? তারপরে একটা জিনিস দেখেন, ওইখানে জাস্ট একটা আইডিয়া দিই, তো ওইখানে একটা বাটন দেখেন, ওইখানে একটা বাটন, তারপরে ওইখানে একটা বাটন আছে, তাই না? তারপরে ওইখানে দেখেন অনেকগুলা বাটন আছে, 3টা বাটন আছে। তো আমরা যদি প্রথমে দেখাতেই আমরা যদি একটা জিনিস আইডিয়া নিই, যে ওয়েবসাইটে যতটা বাটন আছে সবগুলা তো সেম দেখতেছি, ওয়েবসাইটে যতটা বাটন আছে সবগুলা সেম দেখতেছি। তো যেটা করবেন, BTN অথবা যে কোনো নামে একটা ক্লাস ডিফাইন করে নেবেন, এবং ওই ক্লাসে আপনারা CSS-টা করে নেবেন, ওই ক্লাসটা বারবার ইউজ করবেন, ওইটাতে 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 ইউজ করবেন, বুঝতে পারছেন? তাইলে দেখবেন সম্পূর্ণ স্টাইলগুলো একসাথেই CSS-ই সব জায়গায় পেয়ে যাচ্ছে। কিন্তু যদি ওইটা প্রথমে না দেখেন টেমপ্লেটটা, তাই তো বুঝতে পারবেন না সব বাটন কি সেম না ডিফারেন্ট বাটন আছে। তারপরে একটা জিনিস বুঝতে হবে, যে আমরা যে টেমপ্লেটটা কনভার্ট করবো এটা কোন টাইপের ওয়েবসাইট, কোন ধরনের ওয়েবসাইট এটা, বুঝতে পারছেন? তো আমরা যেটা দেখতেছি ওইটা হয়তোবা কোনো এজেন্সি টাইপের ওয়েবসাইট হতে পারে। দেখুন এখানে অ্যাবাউট, প্রোডাক্ট আছে, সার্ভিসেসও আছে। সার্ভিস প্রোভাইডার, যারা এজেন্সিগুলো অথবা যে স্টার্টআপগুলো সার্ভিস প্রোভাইড করে বা তাদের নির্দিষ্ট কোনো প্রোডাক্ট আছে, তাদের জন্য ওয়েবসাইটটা হতে পারে, ঠিক আছে? তো ওই সেকশনটা হচ্ছে বেসিক্যালি এটা আমরা কি ধরে নিতে পারি, এটা হতে পারে কোন প্রোডাক্ট সেকশন, অথবা তাদের ব্লগ সেকশনও হতে পারে, ঠিক আছে? যে কোনো কিছু, এটা ডিপেন্ড করে কোম্পানির উপর, তারা কোন জিনিসগুলো রাখবে ওই সেকশনে। তারপর ওইটা হচ্ছে ধরেন একটা একটা ফিচার, তাদের ফিচার হতে পারে ওগুলা, ঠিক আছে? তাদের প্রোডাক্টের ফিচার ওগুলা হতে পারে। তারপর নিচে তো এখানে একদম ছোট্ট দেখেন, মাত্র কয়টা সেকশন, একটা, দুটা, তিনটা, চারটা সেকশন মাত্র। আর ওইটা তো সেকশনই বলা যায়, একটু ফুটার, একটা, দুই, তিনটা সেকশন, বেসিক্যালি তিনটা, হেডার ফুটার বাদে তিনটা সেকশন আছে ওইখানে। তো ইজিলি করতে পারবো, আমরা সহজেই করতে পারবো, বুঝতে পারছেন?
আর পিএইচডি টু এইচটিএমএল এর ক্ষেত্রে যদি কেউ মানে থিওরিটা বুঝে নেয় যে কিভাবে ক্লাসগুলো ডিফাইন করতে হবে না করতে হবে, তারপর কিভাবে ক্লাস ডিফাইন করলে কিভাবে ডিপ নিলে সিএসএস করতে সুবিধা হবে, এবং কোনো একটা স্ট্যান্ডার্ড যদি বুঝে নেয় তাইলে কিন্তু যে কোনো পিএইচডি করতে পারবে, যে কোনো স্টাইল যে কোনো ধরনের যে কোনো কিছু কি করতে পারবে, কনভার্ট করতে পারবে এইচটিএমএল এ, প্রবলেম হবে না, বুঝতে পারছেন? আর ওই যে জিনিসগুলো আমরা হয়তো বিগত দিন কভার করছি, ওই যে পজিশন, তারপরে কালার পিকার ফন্ট, ওই জিনিসগুলো কিন্তু আমরা আগেই দেখে আসছি কিভাবে ওয়েবসাইটে ইউজ করব ওই জিনিসগুলো। তো এখন আমরা ইজিলি কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা শুরু করি। তো আমরা জানি শুরু করার আগে কিছু ফাইল ফোল্ডার রেডি করতে হয়, তাই না? তো আমাদের ওগুলো রেডি করা আছে অলরেডি। ইন্ডেক্স ডট স্টাইল ডট সিএসএস আছে, আবার ইমেজেস নামে একটা ফোল্ডার আছে যেখানে আমাদের ইমেজগুলো রাখতে পারি যদি কোনো ইমেজ ইউজ করা থাকে ওয়েবসাইটে, বুঝতে পারছেন সবাই? তো ওগুলো নিয়ে কনফিউশন বা কোনো কিছু প্রবলেম হওয়ার কথা না। অলরেডি 11টা ক্লাস হয়ে গেছে, প্রবলেম হওয়ার কথা না। পরে যদি কারো কোনো প্রবলেম থাকে বলবেন, সমস্যা নেই। এখন আবার কে জয়েন হচ্ছেন ক্লাসে? সোহেল আহমেদ কে? আচ্ছা, তো আমাদের টাইটেলে পিএনজি টু এসটিএমএল দিয়ে দিলাম। এখন আমরা শুরু করব। তো প্রথমেই কোন ট্যাগটা নিব? হেডার পার্টের জন্য হেডার নামে একটা কি আছে, একটা ট্যাগ আছে, ওই হেডার ট্যাগটাই নিতে পারি আমরা। এটা হচ্ছে একটা সিমেট্রিক এলিমেন্ট, আমরা ওইটাই নিব এবং ওইটাই স্ট্যান্ডার্ড না, এটা স্ট্যান্ডার্ড। ওইখানে একটা জিনিস দেখেন, তো হেডার তো আমরা হেডারটা নিলাম, তারপরে কোন ডিভ নিব, কি ক্লাস দিব না দিব, ওইটা একটু বোঝার বিষয় আছে। তো হেডারে দেখেন, আমরা যখন হেডার শুরু করছি, তো শুরু করলাম, তখন হেডার শুরু করার আগে কিছু জিনিস, যে জিনিসগুলো জানতে হবে যে কয়টা পার্ট আছে, অ্যাকচুয়ালি হেডারে কয়টা পার্ট আছে এবং কোন পার্টগুলো কোন জায়গায় কোন পজিশনে আছে, ওই জিনিসগুলো বুঝতে হবে। তো আমরা ওইখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে লগো একটা আছে, তারপরে মেনু বার একটা আছে, তাই না? নেভিগেশন আছে, তারপরে দেখতে পাচ্ছি সার্চ ফর্মটা আছে, তাই না? আর তিনটা সাবজেক্ট ওইখানে, একটা হচ্ছে লগো, মেনু, নেভিগেশন, তারপর সার্চ ফর্ম, তাই না? তো আমরা যেটা করব, যেহেতু কোনো এক্সটার্নাল বা এক্সট্রা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না লাইক বুটস্ট্র্যাপ, তো সেক্ষেত্রে আমরা কি করব, মানে ফ্লয়েট দিয়ে কাস্টম ভাবেই করব, বুঝতে পারছেন? তো ফ্লয়েট ইউজ করতে গেলে আমরা জানি তিনটার জন্য তিনটা ডিপ নিতে হবে, বুঝতে পারছেন? অথবা তিনটা ডিপ না নিয়ে দুটা ডিপ নিলে কাজ করবে, একটা হচ্ছে লোগো এবং মেনুটা যদি একটা ডিপের মধ্যে রাখি তাইলেও কাজ করবে, সমস্যা নেই। আর ওইটাতে ওগুলাতে ফ্লোট লেফট করে দিলাম, ওইটাতে ফ্লোট রাইট করে দিলাম, তাইলেই কাজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো আমরা একটা কাজ করবো, ওইটাকে একটা ডিবে, ওইটা একটা ডিবে, ওইটাকে আলাদা একটা ডিবে রাখবো। দেখেন, লগোর জন্য আমরা একটা ডিপ নিলাম। স্যার আমরা যদি ফ্লেক্স বক্স দিয়ে কাজ করি তাহলে এটাও হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্সবক্স দিয়ে কাজ করলেও সহজেই করো, যেহেতু ফ্লেক্সবক্সটা এখনো দেখিনি আমরা, ফ্লেক্সবক্স দিয়ে পরে কোনো টেমপ্লেট করবো না, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা, আচ্ছা লগো আছে, তারপরে কি আছে, মেনু বারটা আছে। তো মেনু নামে একটা ক্লাস নিয়ে নিলাম, তারপরে কি আছে, সার্চ ফ্রমটা আছে, সার্চ ফ্রম। হ্যাঁ, তিনটা জিনিস আছে, আমরা তিনটা ডিপ নিয়ে নিলাম, অথবা আমরা ওই দুইটাকে একটা ডিবে রাখতে পারি, অনেকভাবে করা যায়, বুঝতে পারছেন? ওইটা তো সমস্যা নেই, ওইটা যে কোনো ভাবে করলেই, স্ট্যান্ডার্ড ওয়েতে করলেই হইলো, বুঝতে পারছেন? কোনো প্রবলেম নাই এটা। তো লগোর ভিতরে কি আছে, একটা লগো আছে, তাই না? তো লগোটা সাধারণত ক্লিকেবল থাকে, তো ক্লিকেবলের জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম, দেন ইমেজ এখানে আমরা লগোটা ইউজ করবো। তো ইমেজ, আমাদের লগোটা তো ইমেজে নাই, তাই না? লগোটা কিভাবে নিয়ে আসবো এখান থেকে? আমরা যেহেতু এটা পিএইচডি ফাইল না, যদি পিএইচডি ফাইল থাকতো আমরা লগোটা সহজেই কি করতে পারতাম, পিক করতে পারতাম পিএনজি আকারে। যেহেতু এটা একটা পিএনজি ফাইল, তো সেজন্য আমরা ওইটা ক্রপ করে নিব, ওই লগোটা ক্রপ করে নিব। ওরকম ভাবে আমরা, স্যার আপনি যে ইমেজটা দিছিলেন স্যার এটার কোয়ালিটি খুব খারাপ ছিল সেই জন্য আর কি লোগোটা নেওয়া যায় না। কোয়ালিটি খুব খারাপ ছিল, ওই তো আমি তো নিতেছি, আমার তো তেমন একটা প্রবলেম হচ্ছে না, সমস্যা নেই। দেখেন, তো আমরা ওইটা ক্রপ টুল থেকে ক্রপ করে নিলাম, সিলেক্ট করে দেন ওকেতে প্রেস করলাম, দেখেন আলাদা হয়ে গেছে লোগোটা। এখন আমরা ফাইল থেকে
এক্সপোর্ট দেন সেভ ফর ওয়েব অথবা সেভ এজ দিতে পারেন, প্রবলেম নাই। বাট ওয়েবে পিকচারগুলো সবসময় সেভ ফর ওয়েবে রাখবেন। কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করলেই হবে। দেখেন আমি কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করলাম, এখানে একটা উইন্ডো আসছে। ওইখান থেকে একদম টপে দেখেন কি আছে এখানে, আপনার কোয়ালিটিটা কীরকম রাখতে চান, জেপিজি রাখবেন না পিএনজি রাখবেন না পিএনজি 8 আছে 24 আছে, তো আমরা পিএনজি রাখি। স্যার আমার কথা শোনা যায় স্যার? জি শোনা যায় শোনা যায়। স্যার আমার সবথেকে প্রবলেম হচ্ছে স্যার ওই যে ইমেজ রিসাইজ করা। আপনি স্যার আমি একটা লিংক দিচ্ছি স্যার, ওই ইমেজটা যদি ইউজ করেন তাহলে আমি রিসাইজটা সম্পর্কে একটু মানে ক্লিয়ার ধারণা পেতাম। উপরে একটা লিংক দিচ্ছি স্যার, উপরে কোথায়? ফন্ট আছে। ওগুলা নাকি? স্যার এখানে ডাউনলোড আছে স্যার, ডাউনলোড করা। ওইটা মানে এখানে ডাউনলোড করব ওইটা বলতেছেন নাকি? জি স্যার ডাউনলোড করে স্যার ওইটা ইউজ করেন স্যার লাগবে, কারণ এটা আচ্ছা বড় সাইজের একটা আচ্ছা শুনেন, তো ওইটা হচ্ছে ফন্ট অফ সাম, বুঝতে পারছেন? ওইটা ফন্ট অফ সাম। এখন কথা হচ্ছে আমরা ফন্ট অফ সাম ইউজ করব আইকন আকারে, বুঝতে পারছেন? এটা ডাউনলোড করে এসভিজি ইউজ করার কোনো দরকার নেই। এটা আমরা ডাউনলোড মানে আইকন আকারে ইউজ করো। আমরা ফন্টগুলো যেভাবে ইউজ করি ওই যে ওইটা ইউজ করি, কিন্তু আমরা আইকনটা ইউজ করো। ধরেন আমরা ওইখান থেকে ডাউনলোড না করে আমরা যদি ওইটা ইউজ করি, ওই কোডটা ইউজ করি HTML এ, তাইলে কিন্তু আমরা ফন্ট সাইজ যত দিব ওইটার সাইজ যত আমরা ফন্ট যেভাবে সাইজ দেই বা কালার দেই, তাইলে আমরা ওইভাবে কাস্টমাইজ করতে পারবো ফন্ট সাইজ আইকনটা। ওইটা স্যার তো ডাউনলোড দেওয়া লাগবে না স্যার, ওইটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা জাস্ট CSS ফাইল লিংক আপ করতে হবে। এই যে ফন্ট সাম দেখাবো না, আমি ফন্ট সাম দেখাবো না, হয়তো নেক্সট ক্লাসে দেখিয়ে দিব ফন্ট সামটা। আচ্ছা আমাদের ওই টেমপ্লেটে কি কোনো ফন্ট সাম আছে? আচ্ছা আমরা ওইটা একটু সেভ করে নিই। ফন্ট সামের কোনো আচ্ছা আচ্ছা, আমি এটা সেভ করবো কোন জায়গায়? আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই। LDP ইমেজেসের ভিতরে আমরা পিএনজি logo.png-টা দিলাম। হ্যাঁ এখন আমাদের আগের জায়গায় যাব কিভাবে? হিস্টোরি থেকে একদম উপরে ক্লিক করলাম, আগের জায়গায় চলে আসছে। আচ্ছা আচ্ছা, তো ফন্ট সামটা এখানে ডাউনলোড করে ইউজ করার দরকার নেই, বুঝতে পারছেন? ওইটা ওইটা ওই HTML কোড ইউজ করে কিন্তু কি করব আমরা ইউজ করব। আমাদের ওই টেমপ্লেটে কি কোনো ফন্ট সামের ইউজেস আছে দেখি তো একটু। হ্যাঁ ওইটা একটা ফন্ট সাম হতে পারে। তারপরে ওইটা একটা আইকন, ওগুলো ফন্ট সামে পাওয়া যাবে কিনা শিওর না। ওইগুলা পাওয়া যাবে স্যার। যায়, পাওয়া যায় না? আচ্ছা তাইলে ওইটার নামটা, ওই এখানটার নাম কি বলেন তো, জানা আছে? তারপর ওইটা কি? আচ্ছা আমি একটু ট্রাই করি দেখি পাই কিনা। ওইটা ক্লাউডের মতো কিছু মনে হচ্ছে। হ্যাঁ আমি আইকনে একটু সার্চ করি দেখি আসে কিনা। মানে ওইরকম আর কি। এই যে মানে এক্সাক্ট কিন্তু ওইরকম হচ্ছে না, কারণ ওইটা হয়তো বা ফন্ট সাম থেকে ইউজ করতে পারে, অথবা যে কোনো এক্সটার্নাল বা কোনো ইমেজ আকারে ইউজ করতে পারে, ঠিক আছে? অথবা ফ্ল্যাট আইকনও হতে পারে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এটা অ্যাকচুয়ালি কি। যার কারণ এটা তো পিএনজি ইমেজ, পিএনজি ফাইলটা যদি পিএসডি থাকতো তাই যখন আমরা কার্সারটা টিতে ক্লিক করে কার্সারটা ওইখানে নিতাম তখন এটা বোঝা যেত যে ওইটা কি ফন্ট সাম না অন্য কিছু, বুঝতে পারছেন? আচ্ছা তাইলে আমরা একটা কাজ করি, এখানে হুবহু হওয়ার দরকার নেই, একদম হুবহু হতে হবে এরকম কিছু না। আমরা একটা কাজ করি,
মানে source কি দেখা যাবে না? সিমিলার কিছু ইউজ করে নিব, বুঝতে পারছেন? মানে ওই যে এটার source যাবে না? জি বুঝি নাই আবার বলেন। এটার source কি কোনোভাবে দেখা যাবে না? ওইটা মানে সেম কি বুঝি নাই, মানে সেম একটা কোন জায়গায় পাইছেন? আচ্ছা শোনেন ওই বিষয়টা একটু বলি। ওইটা হচ্ছে আহ ওইটার সোর্সটা আহ ওইটা কি হতে পারে, হয়তো ফ্ল্যাট আইকনে খুঁজতে পারেন। আমি বলি একটা জিনিস, এটা ফ্ল্যাট আইকনে খুঁজতে পারেন অথবা ফন্টোসামে খুঁজতে পারেন। যদি ফন্টোসামে না পান তাহলে আপনি ফ্ল্যাট আইকনে কি করতে পারেন, খুঁজতে পারেন। দেন ফ্ল্যাট আইকনে যদি নাও পান তাহলে ম্যাটেরিয়াল আইকন আছে, ম্যাটেরিয়াল আইকনে খুঁজতে পারেন। বুঝতে পারছেন? ওগুলাতে যাওয়ার দরকার নেই আপাতত একটা কাজ করি আমরা। ফন্টোসাম হ্যাঁ, থেকে ফন্টোসাম থেকে ওর ওইরকম সিমিলার একটা ইমেজ ইউজ করে নিব এখানে। মানে একদম হুবহু হতে হবে এরকম কিছু না, একদম সিমিলার একটা ইমেজ ধরেন ওগুলা ইউজ করতে আচ্ছা, পারি। হ্যাঁ, ধরেন আমরা ওরকম কিছু একটা ইউজ করে নেব। এই যে কোড এটা ইউজ করবেন। হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা ইউজ করে নেব। তারপর ওইটা কি এটা কোনো ফায়ার হ্যাঁ, এই তো সিমিলার আছে, আর ওইটা ইউজ করে নেব, সমস্যা নেই। তারপর ওইটা কি মোটামুটি আছে দেখতেছি। মোটামুটি মিলে যাচ্ছে। আচ্ছা তারপরে আর কোনো আচ্ছা হ্যাঁ, ওইটা পাবো, সমস্যা নেই। তার ওইটা কি ওই আইকনটার নাম কি? এই এরকম না, ওরকম কিছু মিলবে না। আহ আচ্ছা, আর ওইখান থেকে খুঁজে দেন। আচ্ছা, GROWTH, গ্রোথ। না, ওরকম নাই কোনো কিছু, ওইটা অন্য একটা নাম আমি জানি। আচ্ছা তাই আমরা ওরকম একটা ইউজ করে নিব, ওরকম খুঁজে একটা সিমিলার একটা ইউজ করে নিব, কোনো সমস্যা নেই। বাট ফন্টস না, ওটা প্রগ্রেসও না, ওইটা প্রগ্রেস না। আচ্ছা ঠিক আছে, ওইটা ইউজ করবো না আমরা। আমরা যখন ওইটাতে আসবো তখন আমরা ওইটা নিয়ে আলোচনা করবো না, কিভাবে ফন্টসাম ইউজ করবো, তারপর ওই আইকন কিভাবে ইউজ করবো, ওইটা ইউজ করবো না, সমস্যা নেই। আর আর জনি ভাই যেটা বলছেন যে ওই ইমেজটা কিভাবে ইউজ করবেন, ফন্টসাম থেকে কোনো ইমেজ ডাউনলোড করে ইউজ করে, এসভিজি ইমেজ ডাউনলোড করে ইউজ করার দরকার নেই, ওইটা আইকন আকারে ইউজ করবেন, ঠিক আছে? তো আপাতত আমরা দেখি ওইটা ক্রপ করে হেডার পার্টটা কমপ্লিট করি, ঠিক আছে? যখন ওইখানে আসবো তখন ওগুলা নিয়ে আলোচনা করবো না। তো কি করতেছিলাম, দেখেন টপিকটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো আমরা লগো নিছি, লগো ইমেজ আকারে ইউজ করবো, তাই না? তো লগো ডট পিএনজি, আমরা ইমেজটা ক্রপ করে নিছি ওইখান থেকে। লগোর আইকনটা না, ওই- ওইটা ওইটা তো আমরা পুরোটাকে একটা লগো হিসেবে নিয়ে নিচ্ছি, যেমন ওইটা হচ্ছে লগো। আচ্ছা, ওইটা তো লগো ওয়ার্ডটা আছে এখানে। আহ, হ্যাঁ, নেওয়া যাবে, সমস্যা নেই। তো কথা হচ্ছে, শোনেন, কথা হচ্ছে নিতে পারবেন, সমস্যা নেই। বাট যে কোনো একটা ওয়েতে কাজটা করি আমরা, অনেকভাবে নেওয়া যাবে, সমস্যা নেই। তো ধরো এখানে ওটা আইকন আকারে ইউজ করতে পারি, তারপর ওইটা লগো নিতে পারি। বাট স্ট্যান্ডার্ড সাধারণত কিভাবে থাকে টেমপ্লেট গুলাতে পুরোটা একটা লগো থাকে, বুঝতে পারছেন? লগোর মধ্যে কিছু টেক্সট আবার কিছু ইমেজ ওরকম থাকে না, লগোর ক্ষেত্রে ইমেজই থাকে পুরোটা। আচ্ছা, তো আমরা ইমেজ আকারে ইউজ করি, প্রবলেম নেই। আহ, তারপরে মেনু ক্লায়েন্ট কি
জি বলেন। ক্লায়েন্টকে এগুলা বেশিরভাগ পিএইচডি দিয়ে থাকে নাকি এরকম জেপিজি আকারে না, যে জেপিজি পিএনজি ওরকম খুবই কম থাকে। জেপিজি পিএনজি কেউ দেয় না, হয়তো ওয়ার্ড ফাইল দিবে অথবা পিএইচডি ফাইল ফিগমা অথবা এক্সডি দিবে, এর বাহিরে আমি পাই নাই কোনো ক্লায়েন্ট এরকম। পিডিএফ দেয়, অনেকে পিডিএফ দেয় তো ওয়ার্ড ফাইলে ডিজাইন করে দেয় ওয়েবসাইটটা, বাট জেপিজি পিএনজি দেয় না সাধারণত। আবার তো এটা তো জাস্ট কাজ শেখার জন্য বা কি করার জন্য যাতে আমরা করতে পারি। এখন কোনো পিএইচডি শুরু করলাম না, পিএনজি থেকে কিভাবে করতে পারে, পিএনজি থেকে যদি করতে পারেন পিএইচডি থেকেও করতে পারবেন। অবশ্য পিএইচডি থেকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসগুলো দেখবো, ওই যে ইমেজগুলো কিভাবে পিক করা, তারপর ফন্টের সাইজ কত, কালার কি ইউজ করা হয়েছে, ওই জিনিসগুলো একটু ডিফারেন্ট ওয়েতে দেখবো। যখন পিএইচডি নিয়ে কাজ করবো তখন দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের লগোতে অনেকক্ষণ চলে গেল তাই না? আমরা মেনু বারে শুরু করি। তো মেনুতে সাধারণত প্রথমে ন্যাপটা নিব, আর দেন অ্যাঙ্কর মাধ্যমে করতে পারি অথবা ইউএলএলআই মাধ্যমে করতে পারি। তো ইউএলএলআই দিয়েই করি আমরা, ইউএলএলআই দেন অ্যাঙ্কর ট্যাগ আছে, হোম, তারপর এখানে কি আছে, এখানে হোম, অ্যাবাউট, প্রোডাক্ট, সার্ভিস। প্রোডাক্ট, তারপর সার্ভিস। স্যার লাইনগুলো স্যার ডুপ্লিকেট কেমনে করেন স্যার? কন্ট্রোল শিফট ডি প্রেস করছি, কন্ট্রোল শিফট ডি। স্যার হয় না তো স্যার। কন্ট্রোল ডি দেন, স্যার কোনো এক্সটেনশন অ্যাড করতে হয় স্যার? না, লাইন ডুপ্লিকেট করার জন্য তো এক্সটেনশন লাগে না সাধারণত। স্যার নোটপ্যাডে স্যার হয়, কিন্তু ওই যে সাবলাইনে হয় না। কন্ট্রোল শিফট ডিটা প্রেস করেন, দেন ওইটার উপর কার্সারটা রাখবেন, তো কার্সারটা ওইখানে রেখে দেন কন্ট্রোল ডি অথবা কন্ট্রোল শিফট ডি প্রেস করবেন। এরপরে যদি না হয় ইমিটটা ইনস্টল করে দেখেন হয় কিনা ইমিট। আমি যদি এখন যে ইউএলএলআইটা না দিয়ে ডিরেক্টলি অ্যাঙ্কর ট্যাগটা নেই তাহলে তো স্যার এক লাইনই থাকে। হ্যাঁ, এক লাইনই থাকে, বাট ইউএলএলআই নিলে ডেভেলপমেন্টের সুবিধা হয় অনেক, অথবা শুধু অ্যাঙ্কর ট্যাগ নিয়ে করতে পারেন, কোনো প্রবলেম নাই। দুইটাই স্ট্যান্ডার্ড, দুইটা দিয়ে করতে পারেন। তারপরে একটা সার্চ ফর্ম দেখতেছি তাই না? সার্চ ফর্মের জন্য আমরা শুধু প্রথমে ফর্মটা নিয়ে নিলাম, দেন দুটা ইনপুট আছে, একটা হচ্ছে সাবমিটের ইনপুট, একটা হচ্ছে সার্চের ইনপুট। টাইপ হবে কি সার্চ, তারপর আর একটা ইনপুট আছে, ওইটার টাইপ কি সাবমিট। ওইখানে একটা ক্লাস অথবা একটা ভ্যালু দিতে হবে, কারণ ওই যে ওইখানে তো আমরা যে টাইপ সাবমিট লেখাটা আসবে তাই না, কিন্তু ওইখানে তো সার্চ লেখা, তো সার্চ লেখাটা নিয়ে আসার জন্য একটা ভ্যালু দিব, দেন ভ্যালুতে বলে দিব যে সার্চ। এই তো আমাদের HTML মার্কআপটা কিন্তু হেডার পার্টের কমপ্লিট। এখন যদি একটু আউটপুট দেখি আমরা, হ্যাঁ আউটপুট লোগো আসছে, নেভিগেশন গুলো আসছে, সার্চ ফর্মটাও আসছে। তো এখানে আমরা একটা জিনিস যেটা মিস করছি, আমরা পিএইচডিটা ওপেন করি বা পিএনজিটা ওপেন করি। দেখেন পিএনজি ওপেন করার পরে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে যা কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো দেখেন নির্দিষ্ট একটা ওয়াইডের ভিতরে আছে তাই না? তো এটার জন্য আমরা একটা কন্টেন্ট র্যাপার অথবা কন্টেইনার নামে একটা ক্লাস নিয়ে নিব, দেন ওই ক্লাসে ওই যে ওইখানে যা আছে ওইখানে যতটুকু ওয়াইড আছে ওই ওয়াইড দিয়ে দিব এবং মার্জিন 0 অটো করে নেব। তো স্ক্রিনের সাইজ যাই হোক, তো এটা মার্জিন অটো হিসাবে ওই সাইজের ভিতরেই থাকবে, বুঝতে পারছেন? তো ওইটার জন্য আমরা হেডারের পরেই একটা ক্লাস নিয়ে নিব, যে কন্টেন্ট র্যাপার। আর ক্লোজিং পার্টটা কোন জায়গায় দিব? হেডারের আগে। তার মানে হচ্ছে আমরা ওই যে কন্টেন্ট র্যাপারে একটা ওয়াইড দিব, ওই ওয়াইডটা যাতে সেন্টার লাইন হয়ে থাকে, মার্জিন 0 অটো দিয়ে দিব, বুঝতে পারছেন? তো দিয়ে দিই আমরা প্রথমে কন্টেইনারের কাজটা করি বা কন্টেন্ট র্যাপারের কাজটা করি। কন্টেন্ট র্যাপারের ওয়াইড কতটুকু আমরা ওইখানে দেখে নিব একটু, কোন টুল দিয়ে, ওই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ওইটা সিলেক্ট করব, দেন
ওইখান থেকে দেখেন আমরা কন্টেন্টটা একটু সিলেক্ট করি, ধরেন ওইখান থেকে হ্যাঁ প্রায় 1140 পিক্সেল আছে ওয়াইড, 1140 পিক্সেল। তো আমরা ওয়াইড 1140 দিয়ে দিব পিক্সেল মার্জিন। তাহলে আমি কোনো প্যাডিং দিলাম না, জিরো অটো। হ্যাঁ, তো এখন যদি আমরা সেভ রিলোড দিই তাহলে একটা চেঞ্জ আমরা অবশ্যই দেখতে পাবো। এটা দেখেন তার ওয়াইডের ভিতরে চলে আসছে, ওইখানে জায়গা আছে খালি, ওইখানেও জায়গা আছে, যদিও দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, তো আমরা পিএইচডি তে হ্যাঁ বুঝি নাই। মার্জিন জিরো অটো দিলাম, দ্যাট মিনস মানে কোনো দিকে কোনো মার্জিন পাবে না, উপরে কোনো মার্জিন নাই, ডানে বামে কোনো মার্জিন নাই, যাতে মধ্যখানে থাকে আর কি। বুঝতে পারছি, যদি উপরে কোনো মার্জিন না থাকে, ডানে বামে কোনো মার্জিন না থাকে, তাহলে তো অটোমেটিক্যালি সেন্টার লাইন হয়ে থাকবে, তাই না? না দাগ না তো, মার্জিন তো স্পেস, মার্জিন পেডিং বুঝেন না? দাগের কিছু না, ওইটা মার্জিন কে বলতেছেন? আচ্ছা তো ভিউ থেকে আমরা ওয়ার্ড র্যাপ নিয়ে নিই। স্যার স্টপ শেয়ার এটা হাইড করেন। ওইটা আচ্ছা আচ্ছা, তো আমরা আমাদের ডিজাইনে দেখতে হচ্ছে পুরো হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কালার কি, ওইটা কিভাবে পিক করব আমরা? দেখেন আমরা ওইটা ওপেন করে নিব, ওইটা ওপেন করে নিলাম, দেন কার্সারটা ওইখানে ক্লিক করা, ওইখানে ক্লিক করার পরে দেখেন ওইটা কালার কোডটা ওইখানে কি হয়ে গেছে, কপি হয়ে গেছে, বা মানে ওইটা জেনারেট হয়ে গেছে। দেখেন কালার কোড, আমরা যদি ওইখানে ক্লিক করি দেখেন ওই কালারের কোড হচ্ছে ওইটা। আমরা হেক্সাডেসিমাল কোডটা ইউজ করব। একটা হচ্ছে আরজিবিটা ইউজ করতে পারি, তবে হেক্সাডেসিমালটা ইউজ করতে পারি। আমরা হেক্সাডেসিমালটা ইউজ করি প্রথমে, পরবর্তীতে নেক্সট টেমপ্লেট হয়তো আরজিবি ইউজ করবো না, সমস্যা নেই, আমরা ওই কোডটা ইউজ করব। তো হেডার কোড হচ্ছে ওইটা। অথবা আরেকটা ওয়ে হচ্ছে ওই যে আইড্রপার টুল আছে, আইড্রপার টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যেখানে ক্লিক করবেন ওই কালারটা ওইখানে সিলেক্ট হয়ে যাবে। দেখেন ওইখানে একটু লক্ষ্য রাখবেন, ওইখানে ক্লিক করবেন, দেখেন ওইখানে ওই কালারটা সিলেক্ট হয়ে গেছে। দেন ওইটা ওপেন করে ওইখানে জাস্ট কালার কোডটা কপি করে নিব। তো আমরা ওইখানে ক্লিক করলাম, দেন ওইখান থেকে 222 এটা হচ্ছে কি কালার কোড, হেক্সাডেসিমাল কোডটা আছে হেক্সা কোড যেটা। তবে হেডারের কালারটা দিব, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। এখন যদি রিলোড দেই দেখো পুরো হেডার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হচ্ছে লগোটাকে লেফটে রাখা, এবং ওইটাকে রাইটে নিয়ে আসা, এবং ওইটা একদম রাইটে, লগো রাইটে হবে ওইটা। তো লগোকে বলবো ফ্ল্যাট লেফট, পাশাপাশি মেনুকে বলবো ফ্ল্যাট লেফট, আর ওই সার্চটাকে বলবো ফ্ল্যাট রাইট, ঠিক আছে? তাইলেই কাজটা হয়ে যাবে। তো আমরা এখানে একটা কমেন্ট আউট করে নিই যে হেডার সিএসএস লিখে, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে কোন পার্টটা কোন সেকশনের সিএসএস। তারপরে এখানে ধরেন আমরা আরেকটা কোডিং করলাম যে স্টার্ট, বা একটা কমেন্ট আউট করলাম স্টার্ট হেডার, দেন হেডারটা যেখানে ক্লোজ হবে এখানে কি লিখবো, ওগুলা করলে কাজের সৌন্দর্য বৃদ্ধি পায়, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, পরবর্তীতে কোনো আপডেট দিলে হ্যাঁ 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 রাইট। তো আমরা কি করব, লগোটাকে বলবো ফ্ল্যাট লেফট, মেনুটাকে বলবো ফ্ল্যাট লেফট, মেনুটাকে বলবো লেফট, তারপরে সার্চ ফর্মকে কি বলবো ফ্ল্যাট রাইট। ওইটাও সেভ করলাম, রিলোড দিয়ে একটু দেখি কেমন হয়। কন্টেন্টগুলো তার পজিশনে চলে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা উদা হয়ে গেছে, কারণ কি? কন্টেন্টগুলো তার পজিশনে আসছে, ওইটা লেফটে আসছে, তারপরে ওইটা আসছে, তারপর ওইটা আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা উদা হয়ে গেছে, কারণ কি বলেন তো দেখি? হ্যাঁ 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 রাইট, এক্স্যাক্টলি। তো হেডার আমরা তো ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি কোন জায়গায়,
হেডারে, তাই না? তো হেডারে নির্দিষ্ট কোনো হাইট পাচ্ছে না এখন, কারণ ওই জিনিসগুলো তো কি হয়ে গেছে, ফ্লয়েড হয়ে গেছে বা ভাসমান হয়ে গেছে, তাই না? সে বুঝতেছে না যে তার ভিতরে কোনো জিনিস আছে কিনা, হেডার বুঝতেছে না যে তার ভিতরে কোনো জিনিস আছে কিনা। তো আমরা হেডারকে বলবো যে তোমার হাইট, নির্দিষ্ট একটা হাইট দিয়ে দেবো, যে হাইট। না, ওভারফ্লো হিডেন করতে পারেন, সমস্যা নেই, এক নির্দিষ্ট হাইট দিয়ে দিলেও হয়ে যাবে। এই তো দেখেন কতটুকু হাইট দিব আমরা, 50 পিক্সেল হাইট আছে। হ্যাঁ, এখন দেখেন, এখন যদি আমরা কি দিই, রিলোড দিই, এই যে দেখেন হাইটটা চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। আমরা মেনু বারটা প্রথমে ঠিকঠাক করে নিই। মেনু বার থেকে আমরা ওই যে বুলেট পয়েন্ট যেটা আছে, ডট রিমুভ করে নিব। তারপরে অ্যাঙ্কর ট্যাগ থেকে কালার এবং আন্ডারলাইনটা তুলে নিব। প্রথমে ডটটা রিমুভ করি। ডটটা কোন জায়গায় আছে? মেনু, দেন ইউএল কি বলবো, লিস্ট স্টাইল টাইপ, ওগুলো দেখানো হয়, দেখছেন আপনারা, ওগুলো পারেন। লিস্ট স্টাইল টাইপ নান। তারপরে এলআইকে কি বলবো, ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ফ্লোট লেফট, ঠিক আছে? এখন তো এলআই গুলা তো কি আছে, মানে ব্লক লেভেল হয়ে আছে, প্রতিটা এলআই ব্লক লেভেল আছে, যার কারণে ভার্টিক্যাল মেনু দেখতে পাচ্ছি আমরা। এটা তো হরিজন্টাল করতে হবে, তাই না? তো এটাকে বলবো যে ডিসপ্লে ইনলাইন ব্লক এলআই কে। তারপর অ্যাঙ্করটাকে কি কাজ করব? অ্যাঙ্করটাকে কাজ করব আমরা অ্যাঙ্করটাকে প্রথমে টেক্সট ডেকোরেশন নেন, তারপর কালার, ফন্টের কালার কি আমরা ওইখানে দেখে নিব কোন কালার ইউজ করা হয়েছে ফন্টে। আইড্রপার সিলেক্ট করলাম, দেন হ্যাঁ, তো ওই কালারটা ইউজ করা হয়েছে, ওইটা নাকি? হ্যাঁ, ওইটাই, ওই কালারটা আমরা ওইখানে পেস্ট করে দিলাম। তারপর ফন্ট সাইজ কত, ওইখানে তো আমরা দেখতে পারতেছি না, আমরা আন্দাজ করে দিয়ে দিই একটা 18 পিক্সেল হতে পারে, 16 পিক্সেল, 16 পিক্সেলই হবে। তারপরে হ্যাঁ, কালার, টেক্সট ডেকোরেশন। এখন আমরা একটা প্যাডিং দিব, অ্যাঙ্কর থেকে প্যাডিংটা দিব। আমরা একটু আউটপুট দেখি কেমন আসছে, রিলোড দিই। হ্যাঁ, দেখেন ইনলাইন হয়ে গেছে। এখন একটা প্যাডিং দিব, উপর নিচে একটা প্যাডিং, ডানে বামে একটা প্যাডিং দিব। আমরা ধরেন চতুর্দিকে 15 পিক্সেল করে দিই প্যাডিং, 15 পিক্সেল। দেখেন ডানে বামে প্যাডিংটা পাইছি, কিন্তু উপর নিচে প্যাডিংটা পায় নাই, কারণ কি? কারণ হচ্ছে ওই যে ওইটা ইনলাইন এলিমেন্ট, তাই না? অ্যাঙ্কর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্টকে প্যাডিং দিতে গেলে আমাদের কি লাগে? ওইটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করা লাগে। তো এখন দেখবো আমরা, দেখেন উপর নিচে প্যাডিংটাও ঠিকঠাক পাইছে, হ্যাঁ, একদম অ্যাকুরেট মধ্যে ওখানে চলে আসছে। তো আমরা লগোটাকে একটু উপর থেকে সরিয়ে নিয়ে আসবো। লগোটাকে বলবো যে মার্জিন টপ হয়তো 8 পিক্সেল হতে পারে, মার্জিন টপ 10 পিক্সেল বেশি হয়ে যায়, আমরা 8 পিক্সেল দিই। হ্যাঁ, এইটা বেশি হয়ে গেছে। আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করি, 6-7। হ্যাঁ, ওরকমই হবে। এখন কি ঠিক আছে? কতটুকু দিছিলাম আমরা এখানে? মার্জিন টপ 4 পিক্সেল, 4 পিক্সেল দেওয়ার পরে কি অ্যাকুরেট না 5 পিক্সেল দিব? হ্যাঁ, 5 দিলে অ্যাকুরেট।
এখন একটু রিলোড দেই। হ্যাঁ এখন ঠিক আছে। তবে এখন একটা জিনিস দেখেন, দেখেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওইখানে এক ধরনের ফন্ট দেখতে পাচ্ছি, আর ওইটা হচ্ছে আমার মনে হচ্ছে ওই ফন্টটা হচ্ছে রুবোটো ফন্ট হতে পারে, ঠিক আছে? রুবোটো ফন্ট ওইটা। তো আমরা রুবোটো ফন্টটা ইউজ করি। এখানে তো অন্য একটা ফন্ট দেখতে পাচ্ছি, ওই যে টাইমস নিউ রোমান অথবা এরকম কিছু একটা ফন্ট, তাই না? তো আমরা রুবোটো ফন্টটা ইউজ করব। তো ফন্ট কিভাবে ইউজ করবো এটা তো জানেন সবাই মোটামুটি। fonts.google.com এ যাব। রোবটও শুরুতেই আসছে, আমরা এটাতে ক্লিক করলাম। দেখেন পুরা টেমপ্লেটে হয়তো দেখি রোবটো ফন্টটা থাকতে পারে, দেখি একটু আমরা। হ্যাঁ প্রায় সেম ফন্ট, পুরো ওয়েবসাইটে কিন্তু সেম ফন্টটা আছে। আমরা রোবটোটা ইউজ করে নিই। রোবটোর কোন কোন ভার্সন নিব, লাইটটা নিয়ে নেই, তারপরে রেগুলারটাও নিয়ে নেই, তারপরে বোল্ড, জাস্ট এতটুকুই রাখলাম। দেন ওই লিঙ্কটা কপি করব, কপি করে কোথায় দেবো, HTML এ দিয়ে দিব, HTML এর টাইটেলে, হেডারে। তারপর কি ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিব। ফন্ট ফ্যামিলি কোন জায়গায় দিব, বডিতে দিয়ে দিব ডিরেক্ট, যেহেতু পুরা ওয়েবসাইটে ওই ফন্টটা আছে, তো বডিতে দিয়ে দিলাম। আচ্ছা ফন্ট ফ্যামিলি তো কপি করে আনছি, হ্যাঁ ফন্ট ফ্যামিলি। এখন যদি রিলোড দেই, দেখেন একটু ফন্টটা চেঞ্জ হয়, এখানে একটু দেখেন, রিলোড দিই, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ ওই ফন্টটা মোটামুটি ঠিক আছে, ওইটার সাথে সিমিলার আছে। তো মেনু বারে আরেকটা কাজ আছে বাকি, এটা হচ্ছে দেখেন, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা তো আপনি তো রেসপন্স করেন। আচ্ছা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে। তো এখানে একটা জিনিস বাকি আছে, যেটা ওই যে হোভার। ওইখানে দেখেন হোভার একটা ইনস্ট্রাকশন দেয়া আছে, যখন কার্সারটা মেনু আইটেমের উপরে যাবে, তখন ব্যাকগ্রাউন্ড বা ফন্টের কালারটা কেমন থাকবে, এটা একটা ইনস্ট্রাকশন দেয়া আছে। তো এটা হচ্ছে হোভার স্টাইল। তারপরে হোভার স্টাইলটা দিয়ে দিই। ধরেন এনকোটেক যখন হোভার হবে, এনকোটেকটা যখন হোভার হবে, তখন ব্যাকগ্রাউন্ড কালার একদম দেখছিলাম কালো, নিখোঁজ কালো, 00। তারপরে কালারটা কি ছিল, হোয়াইট, তাই তো। রিলোড দিয়ে এখন দেখেন, এখন যখন আমরা কালারটা উপরে নেবো একদম অ্যাকুরেট। দেখেন একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন। হ্যাঁ 0.3 সেকেন্ড দিয়ে দিলাম। ঠিক আছে না? ওইটার মতো হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। তবে আরেকটা কাজ করে নেব। দেখেন এটা হোম অ্যাক্টিভ অবস্থায় আছে, যখন অ্যাবাউট পেজে থাকবে তখন ওইরকম স্টাইল থাকবে, মানে অ্যাক্টিভ মানে কোন পেজে আছে, কোন পেজে ওয়েবসাইটটা অ্যাক্টিভ আছে, ওইটার ইনস্ট্রাকশন হচ্ছে যে ওরকম ব্যাকগ্রাউন্ড কালার হবে, তারপর ফন্টের কালারটা ওইরকম হবে। আমরা একটা কাজ করব, যে ওই অ্যাঙ্কর থেকে হোমে একটা ক্লাস নিয়ে নিব, অ্যাঙ্কর থেকে যে ক্লাস অ্যাক্টিভ, এবং ওইখানে বলবো যে অ্যাঙ্কর টেকের ক্লাস অ্যাক্টিভ, যেটার অ্যাক্টিভ, দেখেন ওইখানে কোনো স্পেস নাই, দেখেন আমরা কোনো স্পেস দিলে কিন্তু অ্যাঙ্কর ট্যাগের ভিতরের অ্যাক্টিভটা হয়ে যাবে, কিন্তু যেহেতু অ্যাঙ্কর ট্যাগের সাথেই অ্যাক্টিভটা আছে, তো আমরা স্পেস না দিয়ে এখানে অ্যাক্টিভ বলে দিলাম, অ্যাক্টিভ। দেন ওই স্টাইলটা পাবে, ওইটা ব্যাকগ্রাউন্ড কালার আর কালারটা পাবে ওইখানে। কি হলো, তো এখন যদি আমরা জি স্যার, একটা আরেকটু শেয়ার করেন স্যার, তাহলে বুঝতে পারছি। মানে ওই অ্যাক্টিভটা বুঝেন নাই? আচ্ছা বলতেছি। সে এক্সট্রা একটা শব্দ আছে। বুঝি এক্সট্রা শব্দ মানে নয়েজ হচ্ছে নাকি? স্যার পাখি ডাকের মতো শব্দ হচ্ছে। বাচ্চা মনে হচ্ছে, এই যে সিলেটে কালার মুরগিতে ইয়া হইছে,
ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওয়েট ওয়েট একটা মিনিট, আমি এটা ফিক্স করে দিচ্ছি, এই জন্য লেট হয়েছে। তো একটা কাজ করবেন, যখনই কোন নয়েজ হয়, আমার কানে হেডফোন থাকে, ওই হেডফোনটা থাকলে বাইরের কোনো আওয়াজ শোনা যায় না। তো নয়েজ হলে আমাকে একটু বলবেন যে স্যার নয়েজ হচ্ছে। ঠিক আছে, এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে না? হুম, আচ্ছা। তো ওইখানে অ্যাক্টিভে যে কাজটা করছি দেখেন, ওইটা অ্যাক্টিভ কি জিনিস অ্যাকচুয়ালি? অ্যাক্টিভটা হচ্ছে, দেখেন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করি, ধর W3 স্কুলে যাই, আমরা সার্টিফিকেটে ক্লিক করলাম। দেখেন, সার্টিফিকেটে ক্লিক করার পরে দেখেন ওইটা কিন্তু ওই কালারটা ওই অ্যাক্টিভ অবস্থায় আছে। দ্যাট মিনস আমরা সার্টিফিকেট পেজে আছি, আমরা বুঝতে পারছেন? আমরা ধরেন পিএইচপি তে আমরা ক্লিক করি, পিএইচপি দেখবেন ওই ব্যাকগ্রাউন্ডটা ওইখানে চলে আসছে। দ্যাট মিনস আমরা পিএইচপি পেজে আছি, বুঝতে পারছেন? আমরা যদি পাইথনে ক্লিক করি, দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটা পাইথনে চলে আসছে, বুঝতে পারছেন? সেম কাজটা কিন্তু ওইখানে হচ্ছে, যে আমরা যখন হোমে থাকবো তখন ব্যাকগ্রাউন্ড কালারটা বা কালারটা ওইখানে হোমে থাকবে, যখন অ্যাবাউট পেজে আসবো তখন অ্যাবাউটে থাকবে। এখন যেহেতু অন্য কোনো পেজও নাই, তাই এটা তো আমরা দেখতে পারতেছি না। যদি পেজ থাকতো তাইলে আমরা ওইখানে ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট কোড লাগবে, বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্ট কোড ছাড়া ওইটা করা যাবে না ওইটা। বাট আমরা জাস্ট অ্যাক্টিভ ক্লাস দিয়ে, যখন ওই ক্লাসটা আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা ইউজ করার পরে ওই ক্লাসটা হোমে থাকবে একবার, তারপরে ওইটা রিমুভ হয়ে দেন যখন অ্যাবাউট পেজে থাকবে ওই ক্লাসটা অ্যাবাউট পেজে অ্যাড হয়ে যাবে। যখন প্রোডাক্ট পেজে থাকবো তখন ওইখান থেকে ওই ক্লাসটা রিমুভ হয়ে ওইটা প্রোডাক্টে অ্যাড হয়ে যাবে। তো যেখানেই অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হবে ওইখানে ওই স্টাইলটা পাবে, বুঝতে পারছেন? এখন কি বুঝছেন না আবার বলবো? বুঝছি স্যার। ওকে, স্যার ক্লিয়ার। তাহলে আমাদের লগো আর মেনুটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা ওইটা একটু দেখি, সার্চ ফর্মটা। তো সার্চ ফর্মে ব্যাকগ্রাউন্ড কালার দেখি কি আমাদের ডিজাইনে। তো এখানে দেখেন একটা সার্ভিসে কিন্তু একটা ড্রপডাউন মেনু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো ড্রপডাউনটা এখনো আমরা দেখিনি, এই ড্রপডাউনটা অন্য একদিন দেখে দেন আমরা কোনো নেক্সট কোন প্রজেক্টে আমরা অ্যাপ্লাই করবো না, সমস্যা নেই। তো ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দেখতে পাচ্ছি, কিছু প্যাডিংও আছে এখানে, তারপরে সার্চেও কিছু প্যাডিং আছে। সার্চে কতটুকু প্যাডিং আছে দেখি একটু। উপর নিচে হচ্ছে 25, ডানে বামে কত 12 পিক্সেল। 25 আর 15 দিয়ে দিব, তাইলে হবে, সমস্যা নেই। তাইলে আমরা দুইটাকে সিলেক্ট করব, আমরা ওইটা একটা স্টাইল পাবো, ওইটাতে আরেকটা স্টাইল পাবো, তাই না? তো দুইটা তো ইনপুট, তাই দুইটাকে কিভাবে সিলেক্ট করব দেখেন। আমরা সার্চ ফর্মটা সিলেক্ট করলাম, সার্চ ফর্ম আর কি হইলো, সার্চ ফর্ম দেন ইনপুট, থার্ড ব্র্যাকেট দেন টাইপ। কোন টাইপ? আমরা প্রথমে সিলেক্ট করব, মানে অ্যাট্রিবিউটের মাধ্যমে সিলেক্ট করতেছি আর কি। অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে এলিমেন্টগুলোকে সিলেক্ট করা যায় ওইটাই দেখতেছি। যে টাইপ কি হবে, ওই যে সার্চ প্রথমটা, দেন ওইখানে আমরা একটা স্টাইল দিব। ওই স্টাইলটা কোন জায়গায় অ্যাপ্লাই হবে? ওই প্রথম ইনপুটে, যে ইনপুটের টাইপ হচ্ছে সার্চ, বুঝতে পারছেন? আর তারপরে আরেকটা নিব আমরা, ওইটা টাইপ হবে কি সাবমিট। এখানে সার্চের বদলে হবে সাবমিট। তাইলেই দেখো দুইটা স্টাইল অ্যাপ্লাই হয়েছে। তো এখানে কি স্টাইল দিব? আমরা একটু প্যাডিং দিয়ে দিই। প্যাডিং ধরেন উপর নিচে দিলাম 15 পিক্সেল, ডানে বামে দিলাম 15 পিক্সেল। আর ওইটা তো প্যাডিং দিয়ে দিই, উপর নিচে 15 পিক্সেল, ডানে বামে 15 দিয়ে দেবো। ডানে বামে একটু বেশি দিব, 20 পিক্সেল। উপর নিচে 25 ছিল স্যার। 25 ছিল না, 25, দেন ডানে বামে 15 ছিল। এখন সেভ করি, মানে ওইটা আমরা একটু রিসাইজ করতে হবে, আমরা একটু দেখি।
রিলোড দিই, দেখেন অনেক বেশি হয়ে যায়, কিন্তু ওইটা আমাদেরকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমাদের অ্যাকুরেট করে নিব। আমরা প্রথম টাইপটা একটু দেখি। হ্যাঁ, যদি ওরকম হয় তাহলে ঠিক আছে। কত পিক্সেল? 7 পিক্সেল ডানে বামে, ওইটা রেখে দিলাম। ডানে বামে 10 পিক্সেল দিলাম, 7 আর 10, অথবা ওইটা একটু বাড়াই আমরা। হ্যাঁ 10 থাক, 10 আর 10, তাহলে আমরা একটা ভ্যালু দিতে পারি যেহেতু। হ্যাঁ, পেডিং 10 পিক্সেল। আমরা একটু উপরে সরাবো, একটু পড়ি। তারপর ওইটার পেডিং কেমন হবে উপর নিচে? 25 তো অনেক বেশি হয়ে যাচ্ছে না? যাতে অ্যাকুরেট হয়, মানে ওইটার সাথে ওই যে ইনপুটের সাথে যাতে সেম হয়। দেখেন এখন ইনপুটের মতো আছে। হ্যাঁ, এখন কত? 10 পিক্সেল, 10 আর 15, এটা হবে 10 পিক্সেল, আর ওইখানে হবে 10 পিক্সেল। চাইলেই দেখবো আমরা অ্যাকুরেট হয়ে গেছে, বাট উপর থেকে একটু সরিয়ে নিয়ে আসবো। আমরা সার্চ ফ্রমকে সিলেক্ট করবো, দেন মার্জিন টপ, ওইখানে বলবো তোমার পেডিং টপ, মার্জিন টপই দিই, মার্জিন টপ। হ্যাঁ, ধরেন 5 পিক্সেল দিলাম। হ্যাঁ, 5 পিক্সেল দিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে। সার্চ টপের কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিবেন না? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হবে। আর ওইটাতে প্রথমে মার্জিন টপ দিয়ে দিই। সার্চটা কোন জায়গায়? মার্জিন টপ কত দিছিলাম? 7 পিক্সেল নাকি, না কত? 5। আর বাটন যে সার্চ বাটনটা, যেটা ব্যাকগ্রাউন্ড কালার হবে কি? হোয়াইট। হুম, 7 বেশি হয়ে গেছে, মার্জিন টপ কম হবে আর একটু। 5। ডিজাইনে দেখেন দুটাতেই কিন্তু বর্ডার একটা দেয়, বর্ডার রেডিয়াস দেওয়া আছে। দেখেন কর্নারটা কিন্তু একটু বাঁকা করা আছে। হ্যাঁ, ইনপুটেও ওইটাতেও বাঁকা করা আছে, কর্নার একটু, ওইটাতেও বাঁকা আছে, ওইটাতেও বাঁকা আছে। তো আমরা দুটা ইনপুটে বর্ডার রেডিয়াস বলবো 5 পিক্সেল। বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড রিপিট না, বর্ডার রেডিয়াস হবে এটা, বিআর 5 পিক্সেল। এবং ওইটাতেও বলবো বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। রিলোড দিই। এই তো এখন দেখেন কিছু বর্ডার রেডিয়াস পেয়ে গেছে, দেখতেও ভালো লাগতেছে, ওইটার মতো মনে হচ্ছে। তাহলে আমাদের মোটামুটি হেডার পার্টটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হিরো সেকশনে আছি। আচ্ছা, হেডার বুঝছেন তো সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন তো? হেডার একটা সেকশন নিব, দেন ওইটার ক্লাস দিব কি হিরো, দেন কন্টেন্ট র্যাপারটা নিব। কন্টেন্ট র্যাপার কেন নিচ্ছি ওইটা তো বুঝতেছেন, কন্টেন্ট র্যাপার। তারপরে কি আছে দেখেন, একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ, তারপরে একটা বাটন আছে, তাই না? এখানে কি ড্রামাটিক্যালি এঙ্গেজ, আর এখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই তো দিয়ে দিছি। এই তো ওইটা কন্টেন্ট র্যাপার, ওই ক্লাসটা ইউজ করছে, ওই ক্লাসের আন্ডারে যে সিএসএসটা আছে ওইটাই পাবে ওইখানে। মানে ওই ওইটার কথা বলতেছেন নাকি? ওইটার কথা বলতেছেন? স্যার উনি মানে উনি হয়তো বলতে চাচ্ছে স্যার, মানে যেটা প্যারেন্ট এলিমেন্ট, মানে ওটা তো প্রথমে যেটা দিছিল ওটা তো প্যারেন্ট এলিমেন্ট, ওটা যেহেতু মানে এটা কন্টেন্ট ব্যাপারটা দেওয়া আছে, তাহলে আর কি মানে ভিতরে কেমনে?
কোন জায়গায় দেয়া আছে? দেয়া নাই তো। এখানে কন্টেন্ট রেপারটা তো এখানে ক্লোজ হয়ে গেছে। হেডারের মধ্যে ক্লোজ হয়ে গেছে। আবার এখানে আবার শুরু করব কন্টেন্ট রেপার এখানে ক্লোজ করব। আপু আবার বলেন আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ বলেন। ডাব্লিউসি স্কুল মনে হয় না। ডাব্লিউসি স্কুল অফলাইনে পারবেন না তো। এটা অনলাইন স্যার, ওটা অফলাইনে হয় না, হুম। অনলাইন এখানে প্র্যাকটিসও করতে হয়। আচ্ছা তো একটা টাইটেল প্যারাগ্রাফ তারপর একটা বাটন আছে তাই না? তো আমরা একটা কাজ করি, কন্টেন্ট র্যাপার ভিতর আর একটা ক্লাস নিয়ে নিব যে হিরো কন্টেন্ট নামে। কন্টেন্ট দেন এর ভিতরে h2 দিব, যে কি দেখলাম ড্রামাটিক্যালি এঙ্গেজ না কি জানি, ড্রামাটিক্যালি এঙ্গেজ। তারপরে একটা প্যারাগ্রাফ ছিল, ধরুন আমরা লডেম দেন 15 দিয়ে দিলাম, 15টা ওয়ার্ড যাতে থাকে। তারপর একটা বাটন ছিল, বাটনটা অ্যাঙ্কর আকারে নিতে পারি। দেন এখানে একটা ক্লাস দিয়ে দিব যে বিটিএন, ওই বিটিএন এর আন্ডার স্টাইলটা দিয়ে দিব। দেন এখানে কি ছিল, এখানে এঙ্গেজ লেখা ছিল বাটনে, এঙ্গেজ নাও মেবি। তো এখন যদি আমরা একটু রিলোড দিই, কন্টেন্টটা চলে আসছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তখন পুরো সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। তারপরে উপর নিচে প্যাডিং আছে কিছু, কতটুকু প্যাডিং আছে, প্রায় 80 পিক্সেলের মতো আছে। এখানে কতটুকু, তাহলে আমরা ওইখানে দিব 70 পিক্সেল, ওইখানে দেবো 60 পিক্সেল, ওইখানে একটু কম দেখতে পাচ্ছি, ওইখানে একটু কম প্যাডিং। ব্যাকগ্রাউন্ড কালারটা কোন জায়গায় দিব? হিরো সেকশনে, তাই না? হিরো সিএসএস এখানে কমেন্ট আউট করে নিব। দেন ক্লাস হিরো ব্যাকগ্রাউন্ড কালার, কি কালার আছে কপি করে নেই একটু, আই ড্রপার। দেন এটাতে ক্লিক করলাম, ওইটা সিলেক্ট করলাম, এটা কপি করলাম, এখানে পেস্ট। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে, হয়ে গেল। এখন প্যাডিং দেব, প্যাডিং টপ ধরেন পিটি দিলাম, কতটুকু দিয়েছিলাম 70 পিক্সেল, আর পিবি হচ্ছে 60 পিক্সেল। এখন যদি রিলোড দিই আমরা, প্যাডিং সহ ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, প্যাডিং সহ উপর নিচে প্যাডিং সহ ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন আমরা ওইটাতে স্টাইল করি একটু, ওইটার সাইজ কতটুকু হবে, ফন্ট ওয়েট কেমন, ওইটার সাইজ কতটুকু, ফন্ট ওয়েট, তারপর ওইটা একটু স্টাইল করি। প্রথমে আমরা S2টাকে সিলেক্ট করি হিরোর ভিতরে, অথবা হেডার কন্টেন্টের ভিতরে বা হিরো কন্টেন্টের ভিতরে যে H2 যেটা আছে ওইটা একটা স্টাইল হবে। তারপরে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে একটা স্টাইল হবে। তারপরে বিটিএন আছে একটা, বিটিএন। তো আমরা বিটিএনটা হিরো কন্টেন্টের ভিতরে রাখবো না, কারণ হচ্ছে দেখেন ওইরকম বিটিএন কিন্তু আরো আছে, ওইখানে একটা আছে, তারপরে এখানে 3টা আছে। তো আমরা যদি হিরো কন্টেন্টের মাধ্যমে স্পেসিফাই করে নিই, তাহলে তো ওগুলাতে ইউজ করতে পারবো না। ওই স্টাইলটা কিন্তু সেম, দুটাতে স্টাইল সেম, বুঝতে পারছেন? তাইলে আমরা শুধু বিটিএন রাখি। পরবর্তীতে যে কোনো জায়গায় আমরা বিটিএন ক্লাসটা ইউজ করলে, যে কোনো জায়গায় বিটিএন ক্লাস ইউজ করে ওইটা পেয়ে যাবে, স্টাইলটা পেয়ে যাবে। তো H2 তে কি স্টাইল করব, প্রথমে ফন্ট সাইজটা ডিফাইন করে নেব। ধরুন ফন্ট সাইজ আমরা কত দিলাম, 50 পিক্সেল। ফন্ট ওয়েট হবে, ওইখানে তো বোল্ড দেখতে পাচ্ছি তাই না? ওইটা বোল্ড হবে না, ওইটা আমার মনে হচ্ছে এখানে রেগুলার ফন্টটা আছে, ওই যে এটা রেগুলার ফন্টটা আছে। ফন্ট ওয়েট হবে নর্মাল, নর্মাল দিলে তো ওই যে কি আসবে, বোল্ড আসবে, কারণ S2 তো নর্মালি কি বোল্ড দেখায়। আমরা 400 দিয়ে দেবো, দ্যাট মিনস 400 পিক্সেল হবে না অবশ্য, শুধু 400 হবে। এটা হচ্ছে ফন্ট ওয়েট। তারপরে ফন্ট ওয়েট, তারপর একটা কালার, তাই না? ফন্টের কালারটা আছে, কালার কি কালার আছে এখানে, হ্যাঁ ওই কালারটা আছে, আমরা ওই কালারটা কপি করে দিয়ে দিচ্ছি।
তারপরে দেখেন কিছু মার্জিন টপ বটম আছে এখানে। তো মার্জিন টপ বটম কেমন? আচ্ছা, আমরা ওইখানে বটম না দিয়ে, ওইটাতে মার্জিন বটম না দিয়ে ওই প্যারাগ্রাফকে বলবো মার্জিন টপ এত বটম এত, বুঝতে পারছেন? তাইলে আমরা একটাতেই দুটা প্যাডিং দিতে পারছি, উপরের স্পেসটাও দিয়ে দিব, নিচেরটাও দিয়ে দিব। কিন্তু ওইখানে যদি দিয়ে দিই আবার ওইটাতে আবার প্যাডিং বটমটা দিতে হবে, বুঝতে পারছেন? আমরা প্যারাগ্রাফই দিব, এই কাজটা করব। এখন যদি কি বলি, রিলোড দিই, দেখেন ফন্টের সাইজটা মোটামুটি চলে আসছে, মোটামুটি সেম হয়ে গেছে, তাই না? ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, মনে হচ্ছে আর একটু বড় আছে, তাই আমরা 100% করি এটা। Ctrl+1, Ctrl+D, Ctrl+1, হ্যাঁ অ্যাকুরেট 100% আছে অলরেডি। আমার হচ্ছে আর একটু বড় মনে হচ্ছে, তাই না ফন্টটা? আমরা একটু বাড়িয়ে দিই ফন্টটা, ধরুন এখানে 60 দিয়ে দিলাম, রিলোড দিই। হ্যাঁ এখন ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা ওইটাতে কাজ করি, ওইটার ওইটার কালার সেম, দুটাতে কালার সেম, তাই না? তো মার্জিন টপ বটম কতটুকু একটু দেখি আমরা। 20 পিক্সেল, ওইখানে কত, ওইখানেও 20। যদি নিচে 20 হয় উপরে 20 হবে ডেফিনেটলি। তো প্যারাগ্রাফের প্রথমেই কালার দিব, কালার, এই বুড়া বেটা জ্বালাইলো, বুঝছেন? প্রতিদিন এইসা জ্বালায়। আচ্ছা, দেন কালার দিলাম, তারপরে ফন্টের সাইজ ডিফাইন করা দরকার নেই, ঠিক আছে? প্যাডিং টপ বটম দিয়ে দিব, প্যাডিং উপর নিচে ধরেন আমরা কত পিক্সেল দিলাম, কতটুকু দিয়ে দিন 5 মিনিট বিরতি দিয়ে দিন। বুঝি নাই। বেশি হয়ে যাচ্ছে নাকি প্যাডিংটা? না, প্যাডিং বেশি না, ঠিক আছে। তো 15 পিক্সেল দিয়ে ফন্ট সাইজ বড় করতে হবে না, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিচ্ছি আমরা, 18 পিক্সেল। 5 মিনিটের ব্রেক দিয়ে দিন, মানে আজানও হচ্ছে আর ওই বেটাও আসছে, সব মিলিয়ে হয়ে যাবে। ওই বুড়াটা চলে গেছে, বুঝছেন? ওই বুড়াটা চলে। আচ্ছা তাইলে, আচ্ছা 5 মিনিটের ব্রেক, 5 মিনিটের ব্রেক, 5 মিনিট পর। আচ্ছা আমরা কন্টিনিউ করি। তো একটু ফন্টের সাইজটা একটু বাড়াতে হবে আমার, তো 20 পিক্সেল। তারপর উপর নিচের প্যাডিংটা এখন মোটামুটি ঠিক আছে। আমরা শুরুতে অটা দিয়ে দিই, দিই ওইটার মতো, ওইটার মতো দিয়ে দিই। হ্যাঁ এখন কিন্তু মোটামুটি ওইটার মতো লাগতেছে, এটা অবজেক্টিক্যালি, ওইটা হচ্ছে অরেম। আচ্ছা তো এখন এঙ্গেজ নাও কিছু স্টাইল করে নেই, কি আছে স্টাইল দেখি। ফন্ট ওয়েট কিন্তু লাইট, ওইটা ঠিক আছে, ওইটা লাইট ওয়েট। পেডিং টপ বটম কতটুকু, 10, 15, 15 হচ্ছে 10 পিক্সেল, ডান 15 পিক্সেল। বিটিএন ফন্ট, ফন্ট না, ফন্ট ওয়েট দিয়ে দিই, ফন্ট ওয়েট হচ্ছে 300, দ্যাট মিনস লাইট হবে। তারপর কালার, কালার হচ্ছে কোন কালার, কালো কালার, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, বিজি কালার হচ্ছে হোয়াইট। তারপরে কি প্যাডিং, প্যাডিং কি উপর নিচে হবে 10 পিক্সেল, ডান বামে 15 পিক্সেল। তারপরে কি আছে এখানে, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে? কেন? কারণ ওই যে অ্যাঙ্কর ট্যাগ ইনলাইন ব্লক, ইনলাইন এলিমেন্ট, তাই না? ইনলাইনকে তো আমরা প্যাডিং দিচ্ছি এখানে, তো ব্লক করে নিলাম। তো এখন যদি একটু রিলোড দিয়ে দেখি কেমন আসছে। মোটামুটি চলে আসছে, বাট ওইখানে যেটা করতে হবে, একটা বর্ডার রেডিয়াস লাগবে 5 পিক্সেলের মতো। ওগুলার যে বর্ডার রেডিয়াস ছিল ওগুলোর মতো 5 পিক্সেল দিব। আর যে টেক্সট ডেকোরেশন যেটা আছে ওইটা একটু রিমুভ করে নিব, টেক্সট ডেকোরেশনটা, টেক্সট ডেকোরেশন নাম, তারপর বর্ডার রেডিয়াস, তাই না? বর্ডার রেডিয়াস হবে
5 পিক্সেল। এখন সেভ করি, একটু দেখি কেমন আসছে। এই তো মোটামুটি হয়ে গেছে, ওইটার মতো হয়ে গেছে, তাই না? হয়েছে কিনা? আচ্ছা, ওইটা দেখি একটু বাহিরে, একটা ওয়ার্ড বাহিরে আছে, তাহলে আমরা একটা কাজ করি, ওইটাতে অনেক ওয়ার্ড বাইরে চলে যাবে, ওটা এতটুকু রিমুভ করে দেবো, দেখতে ভালো লাগবে। এটা ওগুলা রিমুভ করে দেবো। ঠিক আছে। কিন্তু ওইখানে ওই যে স্পেসটা কম মনে হচ্ছে, তাই না? একটু বাড়িয়ে দেয়, ওই যে 20 পেজ দিয়েছেন, 20 পেজ দিয়ে রাইখে দেয় এখানে। তবে ওইখানে একটা জিনিস দেখেন, মনে হচ্ছে যেমন প্যাডিং টপ বেশি, তাই না? এখানে প্যাডিং টপ বেশি মনে হচ্ছে, আসলে কিন্তু বেশি না। আমরা যখন সিলেক্ট করব তখন দেখেন ওইখানে যতটুকু, এখানে অতটুকু, বাট হচ্ছে লাইন হাইট, ফন্টের লাইন হাইটটা আর কি। ডিফল্ট একটা লাইন হাইট অবশ্যই থাকে, ফন্টের সাইজ যত বেশি থাকবে তখন লাইন হাইটটা একটু বেশি থাকবে, বুঝতে পারছেন? জি বলেন, শুনতে পাচ্ছি। কেউ কিছু বলছেন? আচ্ছা, তাইলে আমরা ওই পরের সেকশনগুলো আমরা অন্যদিন নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? ওগুলাতে কিছু আলোচনা আছে, নেক্সট ক্লাসে দেখুন ওগুলা। আজকে যেহেতু আমাদের মোটামুটি আজান হয়ে গেছে, নামাজও পড়বো, টাইম চলে গেছে। দেখেন মাত্র 2টা সেকশন করতেই পুরো ক্লাসটা চলে গেছে, কত কত হয়েছে।